ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ফর পেনশনার। যারা পেনশনার আছেন তারা কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন সেই নিয়ে আজকের ভিডিও। দেখুন, আমি এখানে একটা ক্যালকুলেশন দিয়েছি, এটা একটু ভালো করে খেয়াল করবেন। যারা পেনশনার আছেন, গ্রস স্যালারি 17 আন্ডার ব্র্যাকেট 1 কি লিখতে হবে? স্যালারি প্লাস পেনশন প্লাস প্রমোটেড ভ্যালু অফ পেনশন প্লাস গ্র্যাচুইটি, এগুলো যোগ করবেন। যোগ করে আপনারা গ্রস স্যালারি 17(1) লিখতে হবে। তো স্যালারি, আমি একজন এমপ্লয়ি যিনি 28/2/2026 রিটায়ার করেছেন, তার কিন্তু পেনশন নেই, তিনি ফুল ফিনান্সিয়াল ইয়ার কভার করে রিটায়ারমেন্ট নিয়েছেন, তার জন্য তার কিন্তু পেনশন জিরো। তো তার স্যালারি কত? স্যালারি পেয়েছেন ফিনান্সিয়াল ইয়ার 25-26-এ 12,44,708, পেনশন তার জিরো। যাদের ক্ষেত্রে পেনশন হবে তারা পেনশন অ্যামাউন্ট লিখবেন। যারা ইতিপূর্বেই রিটায়ার করে গেছেন তাদের স্যালারি থাকবে না, তাদের শুধু পেনশন অ্যামাউন্টটাই 17(1) লিখতে হবে। এবার কমিউটেড ভ্যালু অফ পেনশন পেয়েছেন 17,58,105 টাকা, এটা লিখলাম। গ্র্যাচুইটি 12 লাখ টাকা পেয়েছেন। কমিউটেড ভ্যালু অফ পেনশন গ্র্যাচুইটি যদিও ট্যাক্সেবল ইনকাম নয়, কিন্তু এই 17 লাখ 12 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে যদি ক্রেডিট হয় তাহলে ব্যাংক ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কিন্তু রিপোর্ট করবে। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার এই সোর্স অফ ইনকাম জানতে চাইবে। তো আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করার সময় এগুলো দেখিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থাকবে না। তো এবার দেখুন, এখানে গ্রস কত এসেছে 17(1) কত লিখবেন? স্যালারি, পেনশন যেহেতু জিরো, কমিউটেড ভ্যালু 17,58,105, গ্র্যাচুইটি 12 লাখ, টোটাল তিনটা অ্যামাউন্ট যোগ হয়ে 42,02,813 টাকা তার হয়েছে। এবার এই 42 লাখ টাকার উপর কিন্তু তার ট্যাক্স দিতে হবে না, তার কিন্তু ট্যাক্স দিতে হবে তার স্যালারি যেটা রয়েছে সে এই টাকাটার উপরে। কমিউটেড ভ্যালু পেনশন গ্র্যাচুইটি এটা কিন্তু এক্সাম্পট হবে। তো এক্সাম্পট হলে পরে কোথায় আপনি এটা ইনপুট করবেন? দেখুন, লেস এক্সাম্পট আন্ডার সেকশন 10 এ এক্সাম্পট করতে হবে। কোন সেকশনে? 10 উইদিন ব্র্যাকেট 10 ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিট 12 লাখ টাকা, এটা দেখাবেন এই সেকশনে। আর 10(10) এ কমিউটেড ভ্যালু পেনশন দেখাবেন 17,58,105 টাকা। তাহলে টোটাল আপনার এক্সাম্পট হয়ে যাবে 29,58,105 টাকা। এটা কিন্তু আপনার ছাড় হয়ে যাবে। যেটা হচ্ছে স্ট্যাটিউটরি পিএফ পেয়েছেন সেটাকে আপনাকে শুধু রিপোর্ট করতে হবে, এটা কোথাও দেখাতে হবে না, স্যালারিতে কিন্তু অ্যাড হবে না, এটা শুধু রিপোর্ট করতে হবে। আন্ডার সেকশন 10(11) এ 23,47,986 টাকা এটা রিপোর্টিং করতে হবে। আমি এখন আপনাদেরকে ইনকাম ট্যাক্স ফর্ম ফিল আপের মাধ্যমে লাইভ দেখাচ্ছি। আমি একজন এমপ্লয়ির লগ ইন করে নিয়েছি, এখানে আমি 26 দেখে নিয়েছি এবং এআইএসও দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। আমি সিলেক্ট করলাম এখানে এসএসপি ইন্ডিয়ার 2627, অনলাইন করলাম, কন্টিনিউশন করলাম, স্টার্ট নিউ ফাইলিং করলাম, প্রসিড অপশনে ক্লিক করলাম, ITR 1 সিলেক্ট করলাম, প্রসিড উইথ ITR 1 করলাম, ওকে করলাম, লেটস গেট স্টার্টেড করলাম। তো ওনার ট্যাক্সেবল ইনকাম যেহেতু 3 লাখ টাকার বেশি, তাহলে প্রথম অপশনটাই সিলেক্ট করব, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, ওকে করলাম। এবার পার্সোনাল ইনফরমেশনে চলে আসছি। পার্সোনাল ইনফরমেশনে দেখুন একটি এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে শুধু ইয়েস করে দেবেন যদি আপনার যে এটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস এবং এটা নিচেরটা হচ্ছে সেকেন্ডারি অ্যাড্রেস। প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস করবেন, আর সেকেন্ডারি অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে নো করে এখানে কিন্তু টাইপ করতে হবে। তা আমি যেহেতু সেম প্রাইমারি সেকেন্ডারি অ্যাড্রেস, এটা ইয়েস করে দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলাম। এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্ট, আর এখানে নিউ ট্যাক্স রিজিয়ন যেহেতু রয়েছে অটোমেটিক সিলেক্ট থাকবে নো, আর ওল্ড করতে চাইলে ইয়েস করবেন। তো আমি নিউই করবো, তাই নোটা যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়েছে সেটাই সিলেক্ট করলাম। ব্যাংক ডিটেলসে দেখে দেবেন নমিনেট ফর রিফান্ড করা আছে একটা, তাহলে আমার ঠিকই আছে সব, এখানে ওকে করে দিলাম। এইবার আমি চলে আসছি গ্রস টোটাল ইনকামে। এখানে দেখুন তার স্যালারিটাই, শুধু স্যালারি ইনকামটাই পুট করা আছে অটোমেটিক। তো এটা আমি এডিট করলাম, এডিট অপশনে ক্লিক করলাম। এখানে আমার কিন্তু 17 উইদিন ব্র্যাকেট 1 এ লিখতে হবে আপনার কত লিখতে হবে, এখানে কিন্তু শুধু স্যালারিটাই আছে। তো আমার এখানে কত লিখবো সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে আমি লিখবো এই যে 17(1) এ কত লিখবো, 17(1) এ যে গ্রস স্যালারি 17(1) এ 42,02,800
13 এটা লিখবো। আমি এটা এখন এখানে ইনপুট করছি, এটা আমি ইনপুট করে দিলাম। এবার দেখুন নিচের দিকে চলে আসছি, 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাদ যাবে। এখানে দেখুন এটা পুট করার পর এখানে যেটা এই যে লেস allowances to extent exempt income under section 10 আন্ডার সেকশন 10 এ exempt income এখন পুট করতে হবে। এখানে দেখুন এটার আন্ডারে অ্যাড অ্যানাদার অপশন রয়েছে, অ্যাড অ্যানাদার অপশনে গেলাম, নেচার অফ exempt allowance এখান থেকে সিলেক্ট করব। নেচার অফ exempt allowance exempt কি হবে, 10 ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি রিসিভ, গ্র্যাচুইটিটা এখানে exempt হবে। গ্র্যাচুইটি কত ছিল একটু দেখে নিই, গ্র্যাচুইটি ছিল 12 লক্ষ টাকা, তাহলে এখানে 12 লক্ষ টাকা আমি বসাবো, 12 1 2 3 4 5 দিলাম। এবার এখানে অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করলাম। অ্যানাদার অপশনে ক্লিক করার পর এই যে কমিউটেড ভ্যালু অফ পেনশন রিসিভ আন্ডার সেকশন 10 এ এখানে সিলেক্ট করলাম। তো কমিউটেড ভ্যালু অফ পেনশন কত ছিল এটা একটু দেখে নিই। কমিউটেড ভ্যালু অফ পেনশন 17,58,105 এই অ্যামাউন্টটা ছিল, এটা এখন লিখবো এখানে 17,58,105 লিখলাম। টোটাল তার exempt হলো 29,58,105 টাকা। এই যে দেখুন 29,58,105 টাকা টোটাল exempt আমারও কিন্তু এখানে হিসাব করা আছে। এই যে 10 এ ডেথ কাম রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি 12 লক্ষ আর 10 এতে কমিউটেড ভ্যালু অফ পেনশন 17,58,105, এই দুটো যোগ করলে হচ্ছে এইটা, আর এটা কিন্তু মাইনাস হয়ে গেল স্যালারি থেকে। এইটা হচ্ছে রিপোর্টিং করতে হবে, যেটা হচ্ছে স্ট্যাটুটরি পিএফ পেয়েছেন এই 23,47,986, এটা কিন্তু রিপোর্টিং পারপাস মেনশন করতে হবে। তো আমি এটা দেখে নিই আগে, এটা হয়ে গেল, সেভ করে দিলাম এটা। এবার দেখুন রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ডিপোজিট রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট ইন্টারেস্ট রয়েছে, এগুলো রয়েছে। তো এটা এখানে কিছু করতে হবে না। এইবার হচ্ছে exempt ইনকাম ফর রিপোর্টিং পারপাস, রিপোর্টিং পারপাস কোনটা করতে হবে, এখানে অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করলাম। এবার রিপোর্টিং করবে কোনটা, আপনার স্ট্যাটুটরি পিএফ, যেমন সামস রিসিভড ফ্রম পলিসি কন্ট্রিবিউশন সাচ অ্যাজ এলআইসি, এনপিএস, পিএফ, সুকন্যা, এই যে পিএফ রয়েছে এটা সিলেক্ট করলাম। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে 10 উইদিন ব্র্যাকেট 11 স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড রিসিভ কত টাকা পেয়েছে, প্রভিডেন্ট ফান্ড স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড এটা এখন লিখতে হবে। এটা হচ্ছে কত টাকা আছে দেখুন এখানে দেখে নিই, 23,47,986, এটা এখন এখানে ইনপুট করবো আমি, 23,47,986, 23,47,986, এখানে আমি এটা পুট করে দিলাম। এবার সেভ অপশনে ক্লিক করলাম, কনফার্ম করে দিলাম। এবার টোটাল ডিডাকশনের অপশনে চলে আসি, যেহেতু নিউ ট্যাক্স সিস্টেমে করছি ডিডাকশন পাবো না, কনফার্ম করে দিচ্ছি। এবার ট্যাক্স পেইড অপশনে আসছি। ট্যাক্স পেইড TDS 1 এ দেখুন স্যালারি থেকে ওনার যেটা TDS কাটিয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করাই আছে, 98,016 টাকা TDS কাটিয়েছে স্যালারি থেকে। তো এটা এখানে কিছু করতে হবে না। এবার TDS 2 26 থেকে আমি দেখে নিয়েছি ওনার স্টেট ব্যাংক এবং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে উনি ইন্টারেস্ট পেয়েছেন, যেটা সেটার উপর TDS কেটেছে টোটাল 13,202 টাকা আর 10,733 টাকা, অর্থাৎ 23,935 টাকা তার TDS কেটেছে। এটা কিন্তু স্যালারির যে TDS কেটেছে তার সাথে যোগ হয়ে টোটাল ট্যাক্স পে করেছেন উনি 1,21,951 টাকা। এটা কনফার্ম করে দিলাম। এবার ভেরিফাই ওর ট্যাক্স লাইবিলিটি যাচ্ছি, ট্যাক্স লাইবিলিটি কত, 1,08,609 টাকা, তাহলে ওনার বেশি ট্যাক্স দেওয়া আছে, এবার রিফান্ড পাবেন। এবার আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করছি। কনফার্ম অপশনে ক্লিক করার পর প্রসিড টু ভেরিফিকেশনে যাচ্ছি, দেখুন 13,340 টাকা রিফান্ড হবে ওনার, যেহেতু বেশি ট্যাক্স পে করা আছে। এবার আমি এটা প্রিভিউ এন্ড সাবমিট রিটার্ন করলাম। এখানে চেকবক্সে ক্লিক করব, এখানে যে প্লেসটা লিখতে হবে প্লেসটা লিখছি, প্লেসটা লিখে এবার আমি প্রসিড টু ভ্যালিডেশন করব। ইয়ার অফ ট্যাক্স ডিডাকশনটা করা হয়নি, এখানে দেখুন প্লিজ সিলেক্ট ইয়ার অফ ট্যাক্স ডিডাকশন। এবার এখান থেকে এই যে TDS 2 তে ট্যাক্স ডিডাকশন যেটা করা হয়েছিল এখানে আমি সিলেক্ট করব 25-26, এটা করে দিলাম। তারপর এখানে 2 নম্বর যেটা ট্যাক্স কেটেছে সেটারও আমি এডিট করছি, এখানে গিয়ে এডিট অপশনে ক্লিক করলাম, ইয়ার অফ ট্যাক্স ডিডাকশন, এখান থেকে আমি 25-26 ট্যাক্স কেটেছে সেটা দিলাম, সেভ অপশনে ক্লিক করলাম। এটা কিন্তু এরর দেখিয়েছিল, সেই জন্য আমি এটা ইয়ারটা সিলেক্ট করে দিলাম। কনফার্ম অপশনে ক্লিক করলাম। এবার ভেরিফাই ট্যাক্স লাইবিলিটি করলাম। এইবার দেখুন কনফার্ম অপশনে ক্লিক করলাম, প্রসিড টু ভ্যালিডেশন যাচ্ছি, 13,340 টাকা রিফান্ড পাবে। এটা আমি নিচে চলে আসছি, প্রিভিউ এন্ড সাবমিট রিটার্ন করলাম। এখানে চেকবক্সে ক্লিক করলাম, প্লেসটা আগে লিখে দিয়েছি, প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি,
দেখুন ভ্যালিডেশন সাকসেসফুল, প্রিভিউ যাচ্ছি। প্রিভিউ যাওয়ার পর এখানে প্রসিড টু ভ্যালিডেশনে যাওয়ার পর প্রসিড টু ভেরিফিকেশন। এবার ভেরিফিকেশন করতে হবে। ই ভেরিফাই নাও রয়েছে, ই ভেরিফাই লেটার রয়েছে। যেহেতু এখন ঘুমিয়ে পড়েছে, তা আমি ই ভেরিফাই লেটার করে সাবমিট করে দেবো। ই ভেরিফাই লেটার করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, প্রসেস করে দিলাম। এবার ওনার রিটার্নটা কিন্তু ফাইল হয়ে গেছে। এখন ওনারটা ভেরিফিকেশন কিন্তু করা হয়নি। এবার যদি ভেরিফিকেশন যখন করবেন, তখন উনি যখন অ্যাভেলেবেল হবেন, তখন ই ফাইল অপশনে যাবেন, ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে ই ভেরিফাই রিটার্ন অপশনে যাবেন। যাওয়ার পর একটু দেখুন ই ভেরিফাই রিটার্ন। এখানে কিন্তু এই রিটার্নটাকে আপনি ডিসকার্ড করতে পারবেন, অর্থাৎ আপনি এটাকে ক্যান্সেলও করে দিতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত ই ভেরিফাই করবেন ততক্ষণ পর্যন্ত ক্যান্সেল করতে পারবেন। ডিসকার্ড অপশনে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। তো ই ভেরিফাই অপশনে ক্লিক করবো, যেহেতু আমি এটা ই ভেরিফাই করবো, যখন করবো তখন ই ভেরিফাই অপশনে ক্লিক করে এখানে এই প্রথম অপশনটা সিলেক্ট করলাম যে আধার নাম্বারের সাহায্যে করব, আধারের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার সাহায্যে করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব, এখানে চেকবক্সে ক্লিক করে জেনারেট আধার ওটিপি করে আধার ওটিপিটা এখানে আমি বসিয়ে দিলেই দেখুন এখানে আধার ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট করে প্রসিড করলে কিন্তু রিটার্নটা সাবমিট হয়ে যাবে। এইভাবে যদি আপনি ভেরিফাই লেটার করেন, পরবর্তীতে 30 দিনের মধ্যে কিন্তু আপনাকে এটা ভেরিফাই করতে হবে, নাহলে রিটার্নটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। এইভাবে আপনারা পেনশন আর যারা আছেন তাদের রিটার্নটা ফাইল করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.